আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জানুয়ারিতে সব সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে প্রধান উপদেষ্টার আশা। ভোটার হওয়ার বয়স 17 বছর করার সুপারিশ। সরকার যন্ত্রে ফ্যাসিবাদ কাঠামো চাপিয়ে দিলে সংস্কার হবে না মনে করে বিএনপি। টেকসই সংস্কারে আন্তরিকতার মন্তব্য। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির কাজ শুরু। আলামত খুঁজতে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন দল। চাঁদপুরে জাহাজে 7 খুনে জড়িতদের বিচার দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিক ফেডারেশন। পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ। এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ। শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইডি ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনেও লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জানুয়ারির মধ্যে সবকটি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে অনলাইনে যোগ দিয়ে তিনি বলেছেন, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। প্রধান উপদেষ্টা মনে করেন, ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত। চকর মালিথার রিপোর্ট। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ আয়োজনের বিষয় ঐক্য, সংস্কার, নির্বাচন। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উদ্বোধনী অধিবেশনে অনলাইনে যোগ দিয়ে বলেন, ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হবে না। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে বলেন প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম। তাদের প্রতিবেদন আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব। তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, দেশে এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিচয় থাকবে যেখানে সংখ্যা লঘু, সংখ্যা গুরু এই পরিচয় অবান্তর হয়ে পড়বে। দেশের ভেতরে বা বাইরে প্রভু ভিত্তির কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সরকার যন্ত্রে ফ্যাসিবাদের কাঠামো রেখে উপর থেকে চাপিয়ে দিলে সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি টেকসই সংস্কারে আন্তরিক। রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে জাতীয় সংলাপে তিনি বলেন, জনগণকে বাদ দিয়ে কোনো প্রক্রিয়ায় গ্রহণযোগ্য হবে না। মির্জা ফখরুল বলেন, ৭১ এবং তার পরবর্তী সংগ্রামের কথা ভুলে গেলে চলবে না। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, ইউর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। আমরা সব সময় গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্র পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে। তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই উপর থেকে আপনার
চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সচিবালয়ে আগুন পরিকল্পিত নাকি দুর্ঘটনা এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আগুনের সূত্র খুঁজছে একাধিক সংস্থা। এনামুল কবির রূপমের রিপোর্ট। আগুনের আলামত খুঁজতে শুক্রবার সকালে সিআইডি ক্রাইম সিন আর ঘটনার তদন্ত করতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সদস্যরা আসেন বাংলাদেশ সচিবালয়ে। কর্মপরিকল্পনা নিয়ে সভা করেন তারা। পরে সচিবালয় ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান তদন্ত শুরু করেছেন তারা। আমাদের তদন্তের কাজ শুরু হয়েছে, আমাদের আজকে বসেছিলাম এইটাই, এর বেশি কিছু বলার নাই। তদন্ত শেষ হলে আপনারা বাকিটা হয়তো জানানো যাবে। আগুনের ঘটনার সময় নিরাপত্তার দায়িত্ব পালনে কোনো শৈথিল্য ছিল কিনা তাও জানার চেষ্টা করা হচ্ছে। আগুনের একাধিক সূত্র কিনা জানার চেষ্টা করা হচ্ছে তাও। একদিন পেরিয়ে গেলেও এখনও সচিবালয়ে আগুনের ঘটনায় কোনো মামলা হয়নি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরের মেঘনা জাহাজে 7 খুনের ঘটনায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার রাত 12টা থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চলের নেতাকর্মীরা জানান, মাস্টারসহ 7 জন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য 20 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা ও নৌপথে চাঁদাবাজি ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ সব দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। আমাদের দাবি হইলে আমাদের শ্রমিক জানি নদীতে সুন্দরভাবে সবলভাবে চলতে পারে। সন্ত্রাসী করে, যেমন মেঘনা থেকে মরিচা কমপক্ষে 7 থেকে 8 টাকায় আর 800 টাকায় দেওয়া লাগে টাকা, গত 500 করে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে সরকার ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। কথাই একটা, এর মধ্যে আশা করি সরকার প্রশাসনের সুদৃষ্টি এখন আমি কামনা করছি তাদের বোধগম্য হবে, দ্রুতগতিতে বসে যাতে এই বিষয়বস্তু দ্রুতগতিতে সমাধান করে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির সিরাজগঞ্জের শাহাদাতপুরের উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর। বাঘাবাড়ী নৌবন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ রয়েছে। কর্মবিরতি চলমান থাকলে উত্তরাঞ্চল জুড়ে জ্বালানি তেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। 1-2 দিনের মধ্যে কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা নিয়ে একটা বৈঠকের মধ্যে সন্তোষজনক একটা সমাধানে উপনীত হতে পারবে। যদি তা না হয় অবশ্যই যাত্রীবাহী লঞ্চও কর্মবিরতি শুরু করবে। সরকার দাবি মেনে না নিলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। রাজীব আহমেদ, চ্যানেল আই। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাইদ পান্থ। নৌযান শ্রমিক ফেডারেশন যে কর্মবিরতি দিয়েছে সেখানে কর্মবিরতি চলছে, এই বিষয়ে আপনার কি কারোর সাথে কথা হয়েছে? সার্বিক বিষয়টা আমাদের জানাবেন। ধন্যবাদ সামির। আমি রয়েছি এই মুহূর্তে কালাবদর নদীর একটি শাখাতে। তা আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে নৌ ধর্মঘট। এই ধর্মঘটের কারণে থমকে গেছে বরিশালের সকল মালবাহী পণ্যের জাহাজ, নোঙর করে রাখা হয়েছে। তারা কোনো কর্মকাণ্ডে হাত লাগাচ্ছে না। পাশাপাশি এই হাত লাগানো না করার কারণে বরিশালের যে প্রত্যন্ত অঞ্চলগুলি আছে সেই অঞ্চলের ব্যবসা বাণিজ্যেও একটি থমকে যাওয়া ভাব বিরাজ করছে বলে দাবি করেছেন এখানকার ব্যবসায়ীরা। তবে আমাদের প্রশাসন যেটা জানিয়েছেন যে ঢাকা থেকেই এটা সিদ্ধান্ত চলে আসবে। তারা ঢাকার উপরেই নির্ভর করছেন, বরিশাল থেকে এই বিষয়ে কোনো সমাধান আসছে না। নৌ ধর্মঘটের কারণে সফল করতে সকাল থেকে নৌযান শ্রমিকরা মিটিং করছেন, মিছিল করছেন, সমাবেশ করছেন এবং তাদের যে দাবি, চাঁদপুরের 7 জন যে নিহত হয়েছেন একসঙ্গে, সেই 7 জনের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান এবং নৌপথগুলিতে ডাকাতি, সন্ত্রাসী এবং চাঁদাবাজি বন্ধ করতে তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার এবং দোষীদের
শাস্তি নিশ্চিত করতে তারা বারবার প্রশাসনের কাছে দাবি করেছেন। বরিশালের কালাবদর থেকে এই ছিল আমার সর্বশেষ। পান্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কর্মবিরতির যে তথ্যগুলো সেগুলো জানিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেক দল চাঁদাবাজি করুক, তা চাই না। যশোর কেন্দ্রীয় ঈদগাহে দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় চাঁদাবাজির মতো ঘৃণিত কাজ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অপশাসনের অভিযোগের বর্ণনা করেন। রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে, এক কলমের কুচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব। যুগে যুগে তাই হয়েছে, গেল 15 বছর সবচেয়ে বেশি হয়েছে। সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে, আমরা এখন মহাসড়কে আছি, আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন চতুর্দিকে হাহাকার। বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিক মতো। আমরা চাই আরো স্পিডি হোক, আরো গতিশীল হোক অর্থনীতির চাকা। সরকার এই ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাজারে এখন আগুন, মানুষের পেট ভরতে হয় এখন আগুন দিয়ে। দ্রব্যমূল্যের অগ্নিমূল্য, আগের সিন্ডিকেটগুলো এখনো সরকার ভাঙতে পারে নাই। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ। বরেণ্য এই সাহিত্যিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সাহিত্যপ্রেমীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাবেয়া খাতুনের জন্মদিন পালন করছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। সাহিত্য নিয়ে এক জীবন কাটিয়ে দেয়া এই গুণীরা সমৃদ্ধ করেছেন দেশের সৃজনশীলতাকে। তাফিমুল ইসলামের রিপোর্ট। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক 20 শতাব্দীর শেষ ভাগে সক্রিয় প্রখ্যাত সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণের জন্য তাকে সব্যসাচী লেখক বলা হয়। তিনি 1935 সালে 27শে ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। সবচেয়ে কম বয়সে বাংলা সাহিত্য পুরস্কার পান সৈয়দ হক। 2016 সালে 27 সেপ্টেম্বর এই লেখক ইন্তেকাল করেন। কলম হয়তো থেমে গেছে, কিন্তু রয়ে গেছেন নীরবে সৃষ্টিকর্মে। পৌঁছে যাবে প্রজন্মের পর প্রজন্ম। নিজের অনবদ্য সৃষ্টিতে বেঁচে থাকবেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। 1935 সালের এই দিনে ঢাকার বিক্রমপুরের শ্রীনগর উপজেলার মামার বাড়িতে জন্ম তার। কর্মময় জীবনে রাবেয়া খাতুন 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, জসিমউদ্দিন পুরস্কার, শেরেবাংলা স্বর্ণপদক, শাপলা দোয়েল পুরস্কার, টেনাসিনিয়াস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। মেঘের পর মেঘ, মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টির মতো চলচ্চিত্র নির্মিত হয়েছে রাবেয়া খাতুনের উপন্যাসের অবলম্বনে। 2021 সালে 3 জানুয়ারি মারা যান রাবেয়া খাতুন, কিন্তু তার সাহিত্য সৃষ্টি পৌঁছে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে দেশটিতে 7 দিনের শোক চলছে। শোক জানাতে শুক্রবার সকালে তার বাসভবনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য হবে। বৃহস্পতিবার রাতে 92 বছর বয়সে মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিং। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন মনমোহন সিং। হাসপাতালে নেওয়া হলে 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের বর্ষিয়ান এই রাজনীতিবিদ। রাজনীতিতে আসার আগে মনমোহন সিং ছিলেন ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। 1991 থেকে 96 সাল পর্যন্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী পিবি নরসিমহা রাওয়ের সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। 2004 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। 2014 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে এই পদে ছিলেন মনমোহন সিং। চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নেন প্রবীণ এই রাজনৈতিক। শ্রদ্ধা জানানোর জন্য মনমোহন সিংয়ের মরদেহ শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। ওই দিনেই রাজঘাটে তার শেষকৃত্য হবে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। মইনুল হাসান, চ্যানেল আই।
আনন্দ, আয়োজন আর প্রার্থনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খ্রিস্ট ধর্মাবলম্বী বাংলাদেশিরা বড়দিন উদযাপন করেছেন। বিভিন্ন সংগঠন, চার্চ ও মিলনায়তনে বড়দিনের নানা অনুষ্ঠান আয়োজন করে। সেখানে মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজের পরিশুদ্ধি এবং জগতের সব মানুষের মঙ্গল কামনা করা হয়। কুইন্সের করোনা এভিনিউয়ে ইভাঞ্জেলিক্যাল বেঙ্গলি চার্চে বাংলাদেশি প্রবাসীরা প্রার্থনা সভায় অংশ নেন। আমরা আজকে গির্জাতে বিশেষ করে আমরা প্রার্থনা উৎসর্গ করেছি যেন সারা পৃথিবীতে অচিরেই শান্তি ফিরে আসে, বিশেষ করে বেথলেহেমে এবং ইসরায়েল এবং প্যালেস্টাইন যেন যুদ্ধ বন্ধ হয়। সকল শ্রেণী পেশার মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিতে সবাই বাংলাদেশে থাকবো, শান্তিপূর্ণভাবে বসবাস করবো এবং সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সেটাই হোক আজকের দিনের লক্ষ্য। এবার নিটল টাটা কৃষি সংবাদ। পদ্মা নদীর নানা জাতের তাজা মাছের হাট বসে জেলা দৌলতপুরের মরিচা ইউনিয়নের বৈরাগীর চরে। প্রতিদিন ভোরে কয়েক ঘন্টার এ হাটে মিঠা পানির মাছ কিনতে ভিড় করেন ব্যাপারী ও স্থানীয়রা। এ হাট থেকে মাসে কেনাবেচা হয় প্রায় অর্ধ কোটি টাকা। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। হালকা শীতের মাঝেই জেলে আর ব্যাপারীদের কোলাহলে মুখর কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীরচর গ্রামের পদ্মার পাড়। জেলেরা সারা রাত মাছ ধরে নিয়ে আসছেন বিক্রির জন্য। অনেকেই নিলামে কিনছেন তার পছন্দের মাছ। বাঁশপাতা, ঘাইড়ি, বাসা, মেটুর সব ধরনের মাছ পাওয়া যায়। এখানে জেলেরা মাছ ধরে আর ব্যাপারীরা কিনে, ব্যাপারীরা বেচে শহরে চলে যায়। এই মাছের লাভ না কমিশনের মতন আমাদের। এই ঘাট থেকে প্রতিদিন নানা জাতের দেশি মাছ কিনে নেন বলে জানাচ্ছেন ব্যাপারীরা। মাসে রেটি মাছ আছে, তারপরে আপনার গোসল, ভেদা, সব রকমের বিস্তার আছে। প্রায় 1,20,000 30,000 টাকার মতন মাছ বিক্রি হয়। মাছ কিনতে ভিড় করছেন আশেপাশের কয়েকটি উপজেলার সাধারণ মানুষও। কত 400, 500, 600, 200 কি দাম বেচা হবে জানি, আমি কোনোদিন কিনিনি। কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের ভোরের এই হাট মানুষের আকর্ষণের স্থান হয়ে উঠেছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। শত কিংবা হাজার নয়, লাখেরও বেশি তালগাছ রোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁওয়ের খোরশেদ আলী। জমি বিক্রির টাকা দিয়ে প্রায় 1 দশক ধরে বিভিন্ন সড়কের দুই পাশে তালের চারা রোপণ করেন এই প্রকৃতিপ্রেমী। এমন উদ্যোগে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতেও গতি আসবে বলছেন পরিবেশবাদী সহ সব মহল। ঠাকুরগাঁও প্রতিনিধি এটিএম শামসুজ্জোহার তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী, পেশায় পল্লী চিকিৎসক। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 লাখ তাল গাছ রোপণের ইচ্ছা পূরণে 2014 সাল থেকে নিজস্ব অর্থায়নে রাস্তার ধারে তালের চারা রোপণ করে আসছেন এই প্রকৃতিপ্রেমী। নানা বাধা বিপত্তি অতিক্রম করে উপজেলার চিলারং, ভাওলারহাট, বালিয়াডাঙ্গি সহ বিভিন্ন সড়কের পাশে 1,10,000 তালের চারা রোপণ করেছেন খোরশেদ আলী। অসাধু মানুষ গাছগুলা ডালাগুলা কাটে যাচ্ছে এবং বিষ মারা দিয়ে জঙ্গল মারা বীজ দিয়ে মানে ফেলছে। এগুলো যদি সরকারিভাবে পহরা দেওয়া না হয় এবং সহযোগিতা না করা হয় তা আমার একার পক্ষে সম্ভব নয়। দেশের এবং এই যে প্রাকৃতিক দুর্যোগের কিছুটা রক্ষা করবে, এই যে মনে করেন যে বর্জ্যপাত হয়, বর্জ্যপাতও কিছুটা রক্ষা করবে, এটা জনকল্যাণমূলক কাজ। প্রকৃতির প্রতি মমত্ববোধের এমন নজির পরিবেশ সংরক্ষণে সবাইকে উদ্বুদ্ধ করবে বলছেন স্থানীয়রা। আর এই তাল গাছগুলো পরিবেশ রক্ষার জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য একটা উত্তম ভালো দিক। ডিসি সাহেব এবং সরকার কিছু অনুদান দেয় তাহলে তিনি আরো উৎসাহিত হবে, আরো গাছ লাগাইতে পারবে। তাল গাছটা বৃদ্ধি হচ্ছে, যা 10 বছর পর হয়তো ফল দিয়ে দিবে। এটা জনকল্যাণমূলক কাজ। ক্ষয়রোধ ও বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণ প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তালগাছ। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের উন্নয়নে রোপিত তালের চারা পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদী সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জানুয়ারিতে সব সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে প্রধান উপদেষ্টার আশা। ভোটার হওয়ার বয়স 17 করার সুপারিশ। সরকার যন্ত্রে ফ্যাসিবাদ কাঠামো চাপিয়ে দিলে সংস্কার হবে না মনে করে বিএনপি। টেকসই সংস্কারে আন্তরিক মন্তব্য। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির কাজ শুরু। আলামত খুঁজতে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন দল। চাঁদপুরে জাহাজে 7 খুনে জড়িতদের বিচার দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিক ফেডারেশন। পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ। এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ। শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।